নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলা অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গ এক অদ্ভুত প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে যেভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অ্যাপিসমেন্ট মানে তোষণবাদ করে গেছে, তার ফলে বাংলাটা কি আরেকবার টুকরো হতে চলেছে। আজ যদি আমরা সজাগ না হই তাহলে আগামী দিনে কি হতে পারে, এই সব কিছু চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে আসে। কারণ হিসাব যা বলছে ইতিহাস সব কিছু কিন্তু আমাদেরকে একবার ঘুরে দেখতে হবে। এই রাজ্যের পরিস্থিতি আজকে কোন জায়গায় গেছে এটা আপনাদের আজকে জানতে হবে, আজকে জাগতে হবে আপনাদের, আজকে বুঝতে হবে আপনাদের। অ্যাপিসমেন্ট মানে তোষণবাদ শুধুমাত্র একটা শব্দ নয়, আজকে সেই শব্দটা বাংলাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই বাংলা আগামী দিনে আবার টুকরো হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে এই রাজ্যটা মানে পশ্চিমবঙ্গ, মনে রাখবেন ভারতবর্ষ যেদিন 1947-এ টুকরো হয়েছিল, 1947 সালে যখন টুকরো হয়েছিল, তখন যে জায়গাগুলো ভাগ হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ। একদিকে টুকরো হয়ে গিয়ে তৈরি হয়েছে পূর্ব পাকিস্তান, সেটা অধুনা বাংলাদেশ, আর একটা পড়ে থাকা অংশ ভারতবর্ষের মধ্যে সেটা হচ্ছে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ, যেটাকে পুরোটাই ছিনে নিতে চেয়েছিল তখনকার সেই মুসলিম লীগ। ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া এই দেশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সেই জায়গায় আছে যেখানে আমাদের বিপদ আশেপাশে আছে। আর তখনই প্রশ্ন ওঠে যখন আমরা দেখি এই রাজ্যে তোষণবাদ এমন জায়গায় গেছে যেখানে গিয়ে আগামী দিনে আমরা টিকবো না, এই প্রশ্ন ওঠে। কেন বলছি আগে দেখুন রিপোর্টটা। শুধুমাত্র একটা নির্দিষ্ট ভোট ব্যাংকে ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করে চলেছে, এবং এর ফলে কি হচ্ছে, জনসংখ্যার গঠন বদলে যাচ্ছে বাংলার চরিত্র, অর্থাৎ বাংলার ভৌগোলিক চরিত্র পুরোপুরি বদলে যাচ্ছে, বাংলার পবিত্র সংস্কৃতির উপর সরাসরি আঘাত করছে এই তৃণমূলের এই তোষণ নীতি। এবং এই তোষণ নীতির ফল কিন্তু আমরা প্রত্যক্ষভাবে অনুভব করছি। তার কারণ হচ্ছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে 102% দ্রুত মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। জনগণনা তথ্য অনুযায়ী 2001 সাল থেকে 2011 সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে হিন্দু জনসংখ্যার তুলনায় 102% দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে, যা তৃণমূলের উন্মুক্ত সীমান্ত নীতির ফলে হয়েছে বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ উন্মুক্ত সীমান্ত মানে আপনারা জানেন যে বাংলাদেশের বর্ডার, সেই বর্ডারেতে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না, তাই জমি পাওয়া যাচ্ছে না, ফলে জমি যাতে আটকে রয়েছে এই বেড়া, ফলে দ্রুত হারে বাংলাদেশ থেকে আসা মুসলমানরা এই রাজ্যে ঢুকে পড়ছে এবং তারপরে জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে। জনসংখ্যা এমন ভাবে তারতম্য হয়ে যাচ্ছে যে চিন্তার বাইরে। রাজ্যের বাজেটে দেখুন পরিষ্কারভাবে তোষণ নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইমামদের জন্য বড় অঙ্কের ভাতা দেওয়া হলেও স্থানীয় উন্নয়ন বোর্ডগুলোকে অবহেলা করা হয়েছে। 2011-12 থেকে 2026-27 পর্যন্ত বাজেটে বৃদ্ধি হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা 330 কোটি টাকা ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 5,713 কোটি, প্রায় 17.3 গুণ। অনগ্রসর শ্রেণীর জন্য হয়েছে 381 কোটি থেকে বেড়ে 2,533 কোটি, যেটা মাত্র 6.6 গুণ। এমএসএমই ও টেক্সটাইল 276 কোটি টাকা থেকে বেড়ে 1,250 কোটি, মাত্র 4.5 গুণ। পশ্চিমাঞ্চল উন্নয়ন 195.6 কোটি থেকে 810 কোটি, যা হচ্ছে 4.1% গুণ। নগর উন্নয়ন 3,845 কোটি টাকা থেকে বেড়ে 13,595 কোটি টাকা, অর্থাৎ 3.9 গুণ বেড়েছে। টেকনিক্যাল শিক্ষা 400 কোটি টাকা থেকে বেড়ে 1,664 কোটি টাকা, যেটা 3.7 গুণ। অর্থাৎ ভাবুন ভালো করে, সেটা হচ্ছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, যেখানে 330 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 5,713 কোটি টাকা, এটা প্রায় 17.3 গুণ। মানে ভাবতে পারছেন কতটা বেশি হয়েছে। এখানে বোঝা যাচ্ছে যে কিভাবে তোষণবাদ অ্যাপিসমেন্ট চলছে। তৃণমূল 77টা সম্প্রদায়কে ওবিসি তালিকায় যুক্ত করেছে, যার মধ্যে 75টি হচ্ছে মুসলিম। এই সিদ্ধান্ত হাইকোর্ট বাতিল করেছে। মানে ওবিসি তালিকাতেও দেখুন হিন্দুদের জায়গায় মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারণ 75টা মুসলিম এদের পদবিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেটা হাইকোর্টে বাতিল করেছে বলে দাবি। অনুপ্রবেশকারী আপনি যদি দেখেন তাহলে দেখুন বিএসএফ এর তথ্য অনুযায়ী বেঙ্গলে অবৈধ অনুপ্রবেশের প্রধান প্রবেশদ্বার, প্রায় 2,688 জন অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে এই রাজ্যে বিএসএফ এর দ্বারা। মানে চিন্তা করে দেখুন কিভাবে এখানে ঢুকে পড়ছে বাংলার বুকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ওয়াকফ সম্পত্তি যাচাই প্রক্রিয়ায় 3,509টি ওয়াকফ সম্পত্তি বাতিল হয়েছে, যা প্রশাসনকে নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে কিভাবে এরা ওয়াকফ সম্পত্তি বলেছিল, যেগুলো 3,509টা সম্পত্তি বাতিল হয়ে গেছে। এরপরে দেখুন আপনি চিকেন নেট সংকট। তোষণ নীতির কারণে শিলিগুড়ি করিডর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যা দেশের নিরাপত্তার জন্য একটা হুমকি। সাম্প্রদায়িক উস্কানিমূলক ব্যাপার, যেটা হচ্ছে কলকাতা ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন যে একটা নির্দিষ্ট সম্প্রদায় একসাথে হলে সব ধ্বংস করতে পারে 1 সেকেন্ডে। যে
আওয়াজ বা যে বক্তব্যের পরে, যে মন্তব্যের পরে কার্যত আমরা ধরেই নিয়েছিলাম যে এই রাজ্যে একটা দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তিনি নিজের ভোট ব্যাংককে ঠিক রাখতে চেয়েছেন। এদিকে দেখুন আপনি, মালদার আম আর সিল্ক শিল্প ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। অবৈধ রিয়েল এস্টেটের প্রকল্পের জন্য আম বাগান ধ্বংস হচ্ছে, সিল্ক শিল্প আধুনিকরণের অভাবে ধ্বংসের পথে আছে। গরু ও জাল নোট, মালদা ফেক কারেন্সি ক্যাপিটাল হিসেবে পরিচিত হয়ে গেছে। সীমান্ত এলাকায় এখানে অপরাধীরা সক্রিয়। এখানে গরু পাচার থেকে শুরু করে জাল নোটের চক্র এখানে কিভাবে ছিল, কিভাবে আছে, এগুলো সবাই জানে। অর্থাৎ এটা একটা ওপেন সিক্রেট হয়ে রয়েছে। তাই এগুলো দেখে আমাদের খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে বাঙালি পরিচয়ের উপরে আঘাত, অর্থাৎ হেরিটেজ অ্যাসল্ট। বাংলার ভাষায় অবমূল্যায়ন, পাঠ্য বইয়ে উর্দু শব্দ ঢুকিয়ে দিয়েছে। রামধনুকে রংধনু, জলকে পানি বলা হয়েছে। ভাবুন আপনি, বাংলার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা শিখছে কি? রামধনু নয়, রংধনু। যা আমরা সারা জীবন শিখে এসেছি রামধনু বলে, সেটা হয়ে গেছে রংধনু। কারণ রাম নাম বলা যাবে না, তার জায়গায় রংধনু। জলকে পানি বলা আছে। কেন পানি বলবো আমরা? এই নিয়ে কোনো পক্ষ, মানে বাংলা পক্ষ বলুন বা অন্য পক্ষ বলুন, কেউই কোনো কথা বলেন না। কেন জলকে পানি বলা হবে? ঐতিহাসিক ব্যক্তিত্বের অপমান। ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী বলা হয়েছে। কিসে বলা হয়েছে? না, একদম পাঠ্যপুস্তকে, এবং হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে বলে দাবি উঠেছে। মতুয়া সম্প্রদায়ের অপমান। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম ভুলভাবে উচ্চারণ করে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছেন বলে কিন্তু অভিযোগ। কারণ আপনারা জানেন একটি সভায় বক্তব্য চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নামকে ভুলভাবে উচ্চারণ করেছিলেন। এরপর চলেছে রাষ্ট্রপতির প্রতি অসম্মান। রাষ্ট্রপতির প্রোটোকল মানা হয়নি বলে দাবি হচ্ছে। অর্থাৎ রাষ্ট্রপতি যখন এই রাজ্যে এসেছিলেন তখন তার প্রোটোকল মানা হয়নি, এবং বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রোটোকল না মেনে একটা এমন জায়গা তৈরি করেছেন যেটা সবাই আর কি দেখি খারাপ বলে। এরপরে আপনি যদি দেখেন তাহলে দেখবেন ওয়াকফ দাঙ্গা। মুর্শিদাবাদ ও হুগলিতে যেভাবে ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে যেভাবে হিংস্রভাবে আক্রমণ নেমে এসেছে, যেভাবে মানুষকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মানুষকে মেরেও ফেলা হয়েছে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যু আমরা কেউ ভুলিনি। তাই এই সে ঘটনাগুলো বারবার বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অ্যাকচুয়ালি কি করছে। অ্যাপিসমেন্ট করতে গিয়ে এমন করছে, মানে তোষণ নীতির ফলে এমন জায়গায় নিয়ে গেছে যে আমাদের প্রাণ ওষ্ঠাগত। কোথাও কোথাও কোনো কোনো গ্রামে বোরখা পরার জন্য দাবি তুলছে, বোরখা পরতে হবে, এবং বোরখা পরে আমি যাবো না বলে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এর প্রসঙ্গে নানা লোকের নানা কথা রয়েছে, কিন্তু একটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে এই রাজ্যে 14 বছর ধরে তৃণমূল সরকার বাংলাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেই অভিযোগ উঠছে। গরিবদের রেশন চুরি, চাকরি দুর্নীতি, অপরাধীদের রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা বিপন্ন করার কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দের সংস্কৃতির জায়গায় এসেছে বোমা, কাটমানি ও সিন্ডিকেটের সংস্কৃতি। কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই ব্যর্থতা এসেছে। নারী, যুব, আদিবাসী, মতুয়া, মধ্যবিত্ত সবাই প্রতারিত হয়েছে। তৃণমূল একটি সংগঠিত অপরাধ চক্র হিসেবে বর্ণনা করা হয়েছে। বাংলা আর এই পরিস্থিতি সহ্য করতে পারবে না। বাংলা ন্যায়, বিচার ও মুক্তি চায়। তৃণমূল ভয় দিয়ে শাসন দিয়েছে, আর বিজেপি ভরসা দিয়ে শাসনের প্রতিশ্রুতি দিচ্ছে। এই ভয় বনাম ভরসা লড়াইয়ে বাংলার দাবি স্পষ্ট: নিরাপত্তা, সুরক্ষা এবং দ্রুত উন্নয়ন, একটি ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে। তাই পরিবর্তন দরকার। শুনলেন, দেখলেন এবং শুনলেন। এর মধ্যে কোথাও যদি ভুল থাকে আপনি আমাদের জানাবেন, কিন্তু ভুল আমার মনে হয় নেই মনে হয়। কারণ ভুল থাকলে অবশ্যই জানাবেন, আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু সত্যিটা হচ্ছে এই রাজ্যে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর। আপনি এই রিপোর্টিংয়ের মধ্যে পুরোটা পেলেন, সেখানে রয়েছে কিভাবে আমাদের রাজ্যে অনুপ্রবেশকারীরা ঢুকছে। আপনি আজকে অস্বীকার করতে পারবেন এই রাজ্যে অনুপ্রবেশকারীরা নেই? যেই মুহূর্তে ভুয়ো ভোটারদের বাতিল করার কথা হয়েছে, যেই মুহূর্তে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বাতিল করার কথা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড নেমে পড়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই মানুষকে ভুল বুঝিয়ে এমন তৈরি করেন পরিস্থিতি যাতে মনে হয় এই রাজ্যের মুসলমানদের বিরুদ্ধে বিজেপি রয়েছে। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান, যারা আমাদের কাছে চিন্তার কারণ, তাদের জন্য। এই রাজ্যে যেভাবে মুসলিম সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার পেছনে কারণ আর কিছু নয়। কারণ হচ্ছে একটাই, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। আর সেটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর। এই রাজ্যে একের পর এক ঘটনা বুঝিয়ে দেয় এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তোষণবাদ করে যাচ্ছে। একের পর এক ঘটনা আপনি যদি দেখেন, সিএ-কে এনআরসি করে কিভাবে আন্দোলন হয়েছিল এবং কিভাবে আগুন লেগেছিল, এবং আগুন সেই জায়গায় লেগেছে যেখানে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, এবং যেখানে প্রচুর ভোট পায় তৃণমূল। অর্থাৎ অদ্ভুতভাবে এক হিসাব, এই হিসাব বুঝিয়ে দেয় যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা ঠিক যেটা বলেন যে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়। দেখুন, তিনি লাথি সহ্য করতে পারেন কারণ তিনি দুধটা পান, মানে ভোটটা পান। তার দল ভোট পায়, তাই তিনি দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে পারেন। কিন্তু আমরা কেন সহ্য করব? কেন আমরা মালদা, মুর্শিদাবাদের মতো অবস্থায় যাব যেখান থেকে হিন্দুরা পালিয়ে আসে প্রাণ ভয়, যেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে হরগোবিন্দ দাস, চন্দন দাস,
তারা না বিজেপি করেছে না হিন্দুত্ববাদী, তারা শুধুমাত্র সিপিএম এর সমর্থক। তবু তাদের মরতে হয়, কারণ তাদের পরিচয় হচ্ছে ধর্মের পরিচয় হিন্দু। যে ধর্মের পরিচয় একদিন দেশটা টুকরো হয়েছিল, সেই ধর্মের পরিচয় তাকে মরতে হয়। আর এক পক্ষ চুপ করে দেখে। এখানেই প্রশ্ন, তোষণবাদ কোথায় যাচ্ছে? কেন কেন অন্যান্য খাতে বরাদ্দ কম? কেন শুধুমাত্র সংখ্যালঘু উন্নয়ন এবং এই মাদ্রাসা এইসব জায়গায় বেশি করে খাতে পড়ে? কেন এই প্রশ্নগুলো ওঠে? তার কারণ হচ্ছে আমাদের বাঁচতে হবে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের রাজ্যে, যে পরিস্থিতি আমরা কোনোদিন কল্পনা করিনি। একসঙ্গে বাস করা এই রাজ্যে আমরা বুঝে গেছি আস্তে আস্তে আমাদের বাস অযোগ্য হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? এই প্রশ্নগুলো বারবার আসে, কারণ হচ্ছে এই রাজ্য সেই রাজ্য যে রাজ্যটা একদিন টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে। তাই আমাদের ভয় লাগে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চিৎকার করেছিলেন, কিন্তু আজ তিনি জানেন অনুপ্রবেশকারীদের ভোটে তাকে টিকতে হবে। তাই ভয় হয়। আর ভয় আপনার মধ্যে আসা উচিত, কারণ ভাইরাল এক ভিডিও আমরা দেখেছি, সেখানে বলছে একজন মহিলা যে আমাদের বলছে বোরখা পরতে হবে, আমরা বোরখা পরবো না, প্রাণ দিয়ে দেবো কিন্তু বোরখা পরবো না। হিন্দুরা বলছে, ভাবা যায়? এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে, আমি বলছি আপনাদের বারবার, সেটা হচ্ছে বাংলাদেশের প্যাটার্ন কিন্তু এই রাজ্যে চলে আসছে। আর এটা আসছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঢিলে ঢালা ব্যাপার। বর্ডারে জমি দিচ্ছে না, তাই বর্ডারে কাঁটাতারের বেড়া হচ্ছে না, তার ফলে অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে। আর এরা চিৎকার করছে কেন বিএসএফ আটকাচ্ছে না। আসলে একদিকে চাই ভোট, তাই এরা অ্যাপিস মানে তোষণবাদ। আর তোষণবাদ আমাদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। তাই এই বাংলার বুকে প্রশ্ন আবার উঠছে, যে আপনি কি চান? এই প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে আমাকে আপনাকে বাঁচতে হবে, আমাকে আপনাকে থাকতে হবে এই বাংলার বুকে। আমাদের কোনো যাওয়ার জায়গা নেই। বাংলাদেশে আমরা যেতে পারবো না। আমরা কি উড়িষ্যায় পালাবো নাকি বিহারে পালাবো? এই রাজ্যে আরেক পক্ষ তৈরি হয়েছে, যে পক্ষ বারবার অন্যান্য প্রভিন্সের লোকেদের গালাগালি করছে, তাদেরকে উল্টো পাল্টা বলছে, তাদেরকে তাদের ভাষার জন্য বাজে বাজে কথা বলছে, যার ফলে আমরা অন্য রাজ্যে গিয়ে টিকতে পারবো না। তাই আমাদের বাংলায় আমাদের বাঁচতে গেলে, আমাদের টিকতে গেলে আমাদের লড়তে হবে, এবং লড়তে হবে একই স্বার্থে, সেটা হচ্ছে পরিবর্তনের জন্য। গণতান্ত্রিক পদ্ধতিতে বদল করে দিতে হবে এই সরকারকে, তবেই আমরা বাঁচবো, নচেত বাঁচা মুশকিল আছে। এই রাজ্য সেই জায়গায় চলে গেছে। এগুলো আপনারা ভাববেন, অ্যাপিসমেন্ট করতে করতে এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে, ওবিসি কোটায় কাদের নিয়ে আসছে। এই রাজ্যের এক মন্ত্রী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কি বলেন? তিনি বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, মানে হিন্দুদের বলছেন দুর্ভাগ্য তাদের, এবং তাদের বলছেন দাওয়াতে ইসলাম দিতে, অর্থাৎ কনভার্ট করতে, মুসলমান হয়ে যেতে, মানে হিন্দুরা আমরা মুসলমান হয়ে যাব। তারপরও ফিরহাদ হাকিমকে কিচ্ছু বলে না মমতা বন্দ্যোপাধ্যায়। খুব ঘরের কাছের লোক ছিলেন হুমায়ুন কবির, যতদিন না পর্যন্ত তিনি দল ছেড়েছেন। সেই হুমায়ুন কবির আমাদের বলেছিল যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, কারণ 70% সেখানে মুসলমান। তাই আমাদের বাঁচতে হবে, আমাদের ভাবতে হবে। আজ হুমায়ুন কবির দল ছেড়েছে বলে অনেক কথা বলছেন, কিন্তু সেদিন এই দলেই ছিলেন এবং তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই ভাবতে হবে, তাই বুঝতে হবে আমাদের কি করতে হবে। আমাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে এই সরকারকে সরাতে হবে, নচেত আমাদের বাঁচার কোনো জায়গা নেই। আর ডবল ইঞ্জিন সরকার ছাড়া আমাদের বাঁচার কোনো জায়গা আর নেই। কি বলেন আপনি? আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। রুদ্রবার্তা বানিয়ে থাকবে আনকাট কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, আর ঠান্ডা মাথায় ভাবুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।